হ্যাঁ, লাইভ চলে এসছে। আচ্ছা। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? তোমরা যদি কেউ কানেক্ট হয়ে থাকো আমাকে আহ, একটু কমেন্টে জানাও যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আর তোমাদেরকে আমি একটা জুম লিংক দিয়ে দিচ্ছি, যারা জুমে জয়েন করতে চাও। একটু একটু কমেন্টে জানাও যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা। আর তোমাদেরকে আমি আচ্ছা, তোমাদের আমি একটা জুম লিংক কমেন্টে দিয়ে দিয়েছি। যারা তোমরা জুমে সরাসরি জয়েন করতে চাও, অনেকে দেখা যায় যে এমন কোনো কোশ্চেন থাকে বা অনেক সময় ডাউট থাকে যেটা তোমরা বুঝতে পারো না, সেটা আমি মাঝে, ঠিক আছে, মাঝে ক্লাসের মাঝে আমি তোমাদের কাছ থেকে কোশ্চেনগুলো নিব। আচ্ছা জাকির, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো? তুমি একটু আনমিউট করে কথা বলো তো, আমি তোমাকে আনমিউট করে দিয়েছি। আমি জাস্ট একটু টেস্ট জি করে ভাই, আমি নিচ্ছি শুনতে যে পাচ্ছি ভাইয়া। শোনা যাচ্ছে, তাই তো? আসসালামু আলাইকুম ভাইয়া, আমি শুনতে হ্যাঁ, পাচ্ছি ওয়ালাইকুম আপনার কথা। আসসালাম। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি তোমাকে মিউট করে দিচ্ছি। আমি জাস্ট একটু চেক করলাম। হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, আমাদের আজকে যেটা হয়েছে, কিছুটা টেকনিক্যাল ডিফিকাল্টিজ এর কারণে আমরা দেরিতে জয়েন করেছি। 11টায় জয়েন করতে চেয়েছিলাম, সেখানে 11টা 11 বেজে গিয়েছে। সমস্যা নাই। আমরা আজকে হয়তো ক্লাস লেন্থটা একটু ছোট হতে পারে, কিন্তু আমাদের ক্লাসটা একদম আমরা সিরিজ অফ ক্লাসেস যাবে ইকোনমিক্স এর উপরে, যেমনটা জিওগ্রাফিতে গিয়েছে। সো টেনশনের কোনো কারণ নাই। আজকের ক্লাসটা যদি সামহাও কিছুটা লেন্থ ছোটও হয়, নেক্সট ক্লাস থেকে হোপফুলি আমাদের আর জটিলতাগুলো হবে না। আচ্ছা, তোমরা যারা জুমে আমার লিংকে জয়েন করেছো, আমি তোমাদের কাছ থেকে একটু শুনতে চাই যে দ্বিতীয় অধ্যায়ের তোমরা আসলে কি ধরনের সমস্যা ফেস করো, বা আজকে তোমরা আমার কাছ থেকে আসলে কি ধরনের সলভ এক্সপেক্ট করছো। আমার কাছে পুরো সেকেন্ড চ্যাপ্টারই আছে, এখানে আমি কিছু তোমাদের জন্য বোর্ড কোশ্চেনও রেখেছি, সেগুলোও করব। বাট আমি তোমাদের কাছ থেকে একটু জানতে চাই যে তোমাদেরকে আসলে কিভাবে পড়ালে সেটা তোমাদের জন্য হেল্পফুল হবে, বা তোমরা কি এক্সপেক্ট করছো। তোমরা একটু কাইন্ডলি যে বলবা, মানে জুমে যারা জয়েন করেছো একটু হ্যান্ড রেজ করো, তোমাদের কাছ থেকে আমি শুনবো। দেন আমি পড়ানোটা শুরু করব, যে কিভাবে পড়ালে তোমাদের জন্য সুবিধা হয়। তোমরা কিভাবে চাচ্ছো যে বোর্ড কোশ্চেন সলভ করি, নাকি ধরো অনেকের যেমন স্থিতিস্থাপকতার কনসেপ্টে সমস্যা থাকে, তাহলে হয়তো কনসেপ্টটা আগে বুঝাই দিলাম। তো তোমরা আসলে কি এক্সপেক্ট করছো আমাকে একটু বলো তো কেউ। ওকে, জাকির হ্যান্ড রেজ করেছো। আমি তোমাকে আনমিউট করে দিচ্ছি। হ্যাঁ, জাকির তুমি আনমিউট করে বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, বলো তো দ্বিতীয় তোমরা অধ্যায় কি মেইনলি এক্সপেক্ট করছো। সমস্যা হচ্ছে যে সূত্রগুলা ওগুলা মানে মনে থাকে না, যখন করি ওগুলা মনে থাকে, দেন পরবর্তীতে মনে থাকে না। আর হচ্ছে স্থিতিস্থাপকতা, তারপরে ঢাল নির্ণয়, এগুলা একটু সমস্যা হয় মাঝে মাঝে। আমি চাচ্ছি যে দ্বিতীয় অধ্যায় থেকে সৃজনশীল স্কিপ করা, বাট সাধারণ যে
নলেজটা আমার আছে, এমসিকিউ আসলে মোটামুটি পারা যাবে, বাট একটু সমস্যা হয়। আচ্ছা, আহ, তোমাদের দ্বিতীয় অধ্যায়ের যে তোমাদের ফর্মুলা গুলো আছে, ফর্মুলা তো আসলে খুবই ইজি। স্থিতিস্থাপকতার ফর্মুলা কিন্তু খুব ইজি। ধরো আমি আমি এটা দেখাবো তোমরা কিভাবে আরো সহজে মনে রাখতে পারো। এছাড়া আর কি বলো তো, আর কি ধরনের তোমাদের এক্সপেকটেশন, কিভাবে কি তোমরা জানতে চাচ্ছ? জি ভাই, আর আর তোমরা সেকেন্ড চ্যাপ্টার থেকে কেন মানে আনসার করবে না? সেকেন্ড চ্যাপ্টার থেকে একদম খুব সলিড মার্কস পাওয়া সম্ভব। সেকেন্ড চ্যাপ্টার থেকে তোমাদের মিনিমাম 3টা কোশ্চেন আসবে। 3টা কোশ্চেন আনসার করলে তোমাদের 3 9 27 মোটামুটি কনফার্ম। ঠিক আছে? সো আমার মনে হয় মানে ডেফিনেটলি তোমাদের মানে থার্ড চ্যাপ্টার মানে আনসার করা উচিত। এখন মানে থার্ড জি ভাই, চ্যাপ্টারে আচ্ছা এই তোমাদের বিষয়ে ঝামেলাটা কি বলো? জাস্ট জুম লিঙ্ক গুলো দিচ্ছি, তোমাদের কথা শুনতে পাচ্ছি, বলো। সেকেন্ড চ্যাপ্টারটা ভাইয়া সমস্যা হচ্ছে ওইটাই, বললাম যে সূত্র মনে থাকে না। আপনি যদি কাইন্ডলি একটু বলে দিতেন যে কোন কোন বিষয়গুলো থেকে পরীক্ষা বেশি আসে, ওগুলা একটু আমরা যদি বাসায় প্র্যাকটিস মানে প্র্যাকটিস করতাম তাহলে ভালো হতো আর কি। ওকে, ঠিক আছে। আচ্ছা, ইমু বলতে চাচ্ছ, ইমু বলো তো, তোমার কথা শুনি। জি ভাইয়া, চাহিদার স্থিতিস্থাপকতায় অনেক সমস্যা হয়। আচ্ছা, ঠিক আছে। আর আর কোনো যেটা ডিমান্ড তোমাদের এই অধ্যায় থেকে, যেগুলা তোমরা চাও যে সলভ করি? আচ্ছা, আয়েশা হুমায়রা হ্যান্ড রেজ করেছো, বলো তো কি বলতে চাও। হুম, ভাইয়া, আয়েশা। ইকোনমিক্স এর এমসিকিউ এর জন্য ক্লাস লাগবে। আচ্ছা, মানে এমসিকিউ ফার্স্ট এর জন্য ক্লাস পেপারের, লাগবে, ঠিক আছে। হুম, বলো। ভাইয়া ফার্স্ট পেপারের হচ্ছে এমসিকিউ গুলা নিয়ে একটু প্রবলেম হচ্ছে। তো ওইটার জন্য একটা ক্লাস নিলে অনেক ভালো হতো আর কি। ওকে, ঠিক আছে, তাহলে এটা তো আমরা কনসিডার করবো। ইকোনমিক্স এর ক্লাসগুলো সম্ভবত স্টুডিওতে গিয়ে তোমাদের জন্য নিতে হবে। এইটা হোপফুলি তোমাদের এক্সামের আগে আগে আমরা মানে চেষ্টা করব। মানে আজকে তোমাদের একটা ক্লাস হবে যেটা সেকেন্ড চ্যাপ্টারের উপর প্রবলেমগুলো সলভ করবো। তোমরা অনেকেই তৃতীয় চতুর্থ বলেছো, কেউ কেউ নবম অধ্যায়ের কথা বলেছো। আগামীকালকে হয় তৃতীয় চতুর্থ নাইলে নবম অধ্যায়ের উপর একটা ক্লাস রাখবো। আর 19 তারিখ, দ্যাট মিনস পরশুদিন, তোমাদের পুরো ফার্স্ট ফার্স্ট পেপারের উপরে একটা ডাউট সলভিং ক্লাস আছে। সো মানে সিরিজ ক্লাস যা 20 তারিখের পরেও হোপফুলি আমি তোমাদের একটা দুইটা ক্লাস নিব, প্রথম পত্রের উপরেও হতে পারে, দ্বিতীয় পত্রের, তোমাদের সাথে আলোচনা করে। আর এমসিকিউ এর জন্য কি করা যায় এটা আমি আমি অথরিটির সাথে আলোচনা করছি, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, তাহলে ওকে, তাহলে আমরা আমরা একটু শুরু করি। আমরা স্থিতিস্থাপকতা পড়বো। স্থিতিস্থাপকতার আগেও আরো একটা দুইটা টপিক পড়ে দেন আমরা স্থিতিস্থাপকতার দিকে আগাবো। ওকে, তোমরা তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো? তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছো? একটু আমাকে বলো তো, কনফার্ম করো। আচ্ছা, কমেন্টে আমাকে একটু জানাও যে স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, একটু ফেসবুকে যারা লাইভে আছো।
ওকে। আচ্ছা, দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অধ্যায়ের মানে একদম তোমাদের প্রথম যে টপিক সেটা হচ্ছে উপযোগ। উপযোগের তো তোমরা সংজ্ঞা পড়বা, এরপরে তোমাদের যেটা কাজ, উপযোগের কতগুলো শ্রেণী বিভাগ দেওয়া আছে: রূপগত উপযোগ, স্থানগত উপযোগ, সময় ও কালগত উপযোগ, সেবাগত উপযোগ, সত্যগত উপযোগ। এই প্রত্যেকটার তোমরা উদাহরণ এগুলো তোমরা পড়ে নিবা। দেন সংখ্যাবাচক, পর্যায়বাচক, মানে উপযোগ পরিমাপের দুইটা মেথড আছে: সংখ্যাবাচক পরিমাপ আর পর্যায়বাচক পরিমাপ। সংখ্যাবাচক হচ্ছে যেটা আমরা এককের মাধ্যমে নর্মালি আসলে পরিমাপ করি, যেটার একক হচ্ছে ইউটিল। আমরা ধরো মানে একটা গ্লাসে পানি খেলাম, এক গ্লাস পানি খাওয়ার ফলে আমাদের যে উপযোগটা পেলাম, আমরা বলছি এটা থেকে যে উপযোগ বা তৃপ্তি পেয়েছি সেটা 10 ইউটিল বা 20 ইউটিল। পর্যায়গত উপযোগ কি, এটা তোমরা জানো, এটা হচ্ছে সোজা কথা র্যাঙ্কিং। তোমাকে তিন গ্লাস পানি খাওয়ানো হলো, কোনটা থেকে তুমি সবচেয়ে বেশি তৃপ্তি পেয়েছো সেটা তোমাকে বলতে হবে। সেটা সেটা তুমি বললা 1, 2, জাস্ট এইভাবে তোমাদের র্যাঙ্ক করা। ঠিক আছে? আর এগুলো আমি জাস্ট তোমাদেরকে একটু মানে ধারণা দেওয়ার জন্য বলছি। আমরা এরপরে আমাদের যে খুব ডিজায়ার্ড টপিক স্থিতিস্থাপকতায় যাব, এর আগে ঢালটাও আমরা একটু দেখব। দেন তোমাদের যে টপিকটা আছে প্রাথমিক উপযোগ, আহ, প্রান্তিক উপযোগ, এগুলার ধারণা, মোট উপযোগ, এগুলার ধারণা হোপফুলি তোমাদের আছে। তারপরে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি, খুবই ক্লাসিক। এবং তোমাদের কিন্তু মানে এই পুরা চ্যাপ্টার থেকে 3টা ফুল সেট কোশ্চেন হবে। তো 3টা ফুল সেট কোশ্চেন যদি হয়, তাহলে আমার যেটা ধারণা, এই উপযোগ থেকে তোমাদের একটা কোশ্চেন থাকবে। উপযোগ থেকে কি থাকবে, তোমাদের গতে হয়তো ওই যে ঢাকা বোর্ড 23-এ আসছিল বক্স দিয়ে দিয়ে একটা তোমাদের চার্ট দিবে, টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটির কোনো কোনো জায়গায় গ্যাপ থাকবে, সেটা তোমাদের টোটাল ইউটিলিটি কত 2 নাম্বার এককের জন্য, 3 নাম্বার এককের জন্য মার্জিনাল ইউটিলিটি কত, এইভাবে পূরণ করতে হবে। ঢাকা বোর্ড 23-এর যে কোশ্চেনটা আছে তোমাদের দেখাবো। এরপরে যেটা আসে সেটা হচ্ছে তোমাদের ওই যে যেই তোমাদের ছকটা, সেখানে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক কি করতে হয়, একই ডায়াগ্রামে তোমাদের একটা মোট উপযোগ রেখা, একটা প্রান্তিক উপযোগ রেখা আঁকতে হবে। দেন মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক, মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বাড়তেছে, প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কমতেছে, এই ব্যাখ্যাটা জাস্ট তোমাদেরকে দিতে হবে। ঠিক আছে? আচ্ছা। তাইলে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি মূলত যেটা বলে যে অন্যান্য অবস্থায় স্থির থাকলে, আমরা যদি কোনো একটা একই জাতীয় দ্রব্যের কতগুলো একক ভোগ করতে থাকি, তাহলে মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ ধীরে ধীরে হ্রাস পায়। এই তো, মোট উপযোগ বাড়লেও প্রান্তিক মানে প্রান্তিক উপযোগ কমে, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি মূলত এই কথাটাই বলছে। তো দেখো এইখানে তোমাদের ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির একটা ছক মোটামুটি দেওয়া আছে। আচ্ছা, একটু wait। ওকে, এখন এখানে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগ এটা তো তোমরা নিশ্চয়ই জানো। দেখো এখানে মোট উপযোগ আর প্রান্তিক উপযোগের যেটা পার্থক্য, তোমরা যদি ক্রিকেট খেলা যারা দেখো তারা নিশ্চয়ই বুঝতে পারবে। ধরো একটা ওভারে 6টা বল থাকে। এখন প্রত্যেক বলে বলে যে রান হচ্ছে সেইটাকে তুমি প্রান্তিক উপযোগ হিসেবে চিন্তা করতে পারো। অর্থাৎ তুমি ধরো 3টা আম খাচ্ছ, হ্যাঁ, 3টা আম খেলে প্রথম আম থেকে স্পেসিফিক তুমি যতখানি উপযোগ পাইছো সেটা হলো প্রথম এককের প্রান্তিক উপযোগ। তুমি দ্বিতীয় একক থেকে দ্বিতীয় আমটা খাওয়ার ফলে যেই প্রশান্তিটা পেলে, যে উপযোগটা পেলে, সেটা দ্বিতীয় এককের জন্য প্রান্তিক উপযোগ হবে। ধরো একটা প্রথম বলে 2 রান নিল, তাহলে প্রথম বলের জন্য বা প্রথম এককের জন্য প্রান্তিক উপযোগ 2 একক। দ্বিতীয় বলে মারলো একটা 6, তাহলে দ্বিতীয় বলে
তোমার প্রান্তিক উপযোগ হবে 6। এখন যদি বলে 2 নাম্বার বল পর্যন্ত ওই ওভারে মোট রান কত, অর্থাৎ মোট উপযোগ কত, তাইলে তুমি 6 আর 2 8 এভাবে বলতে পারবো। জাস্ট এইটা আমরা একটু পরে যখন ছকটা দেখাবো তখন তখন আরো বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এই যে এই জায়গাটা খেয়াল করো। হুম, এইটা কিন্তু তোমাদের ঢাকা বোর্ড 23-এ আসছিল। তোমরা কি কোশ্চেনটা দেখতে পাচ্ছো? ঠিক এই ধরনের, এইখানের গ খ দেখো, এই ধরনের একটা কোশ্চেন তোমাদের এক্সামে আসবে। হুম, দেখছো তোমরা? তোমাদের কি মানে কোশ্চেনটা দেখা যাচ্ছে? একটু কমেন্টে জানাও তো। আচ্ছা, তো দেখো এইখানের গতে কোশ্চেন করছে যে উদ্দীপকে উল্লেখিত সূচিটির খালি ঘর পূরণ করো এবং উদ্দীপকে অর্থনীতির কোন বিধি কার্যকর হয়েছে ব্যাখ্যা করো। খুবই চমৎকার একটা কোশ্চেন। ঠিক আছে, তো এইখানে দেখো প্রথমেই যেই শূন্য স্থানটা আছে সেটা হচ্ছে আহ দ্বিতীয় এককের জন্য প্রান্তিক উপযোগের ওইখানে দেখো একটা তোমার করা কোশ্চেন মার্ক দেওয়া আছে। খেয়াল করছো? তো এই জায়গাটাতে দেখো আমরা দেখবো যে প্রথম এককের জন্য মোট উপযোগ কত। প্রথম এককের জন্য মোট উপযোগ হচ্ছে তোমার 10। এই যে প্রথম এককের জন্য ম- মোট উপযোগ হচ্ছে 10। এখন দ্বিতীয়টার জন্য মোট উপযোগ 18। তাহলে প্রথমটার জন্য ছিল 10, দ্বিতীয়টার জন্য হয়ে গেল মোট উপযোগ 18। তাইলে বাড়ছে কত? পার্থক্য কত হলো মোট উপযোগের বলো তো? তাইলে 18 থেকে যদি 10 বাদ দেই কত হচ্ছে? 8। দ্যাট মিনস এইখানে এইখানে তোমার কত হবে? এখানে বসবে 8। এইখানে তাইলে তোমার 8 বসবে। আচ্ছা, এই পাশে দেখাই। তো তারপরে খেয়াল করো, তাইলে এইখানে যদি আমরা 8 বসাই, ধরো এখানে 8 হলো, দেন এখানে কত হবে? দেখো তৃতীয় এককের জন্য মোট উপযোগ, তাইলে মোট 3 নাম্বার বল পর্যন্ত মোট কত রান হয়েছে এটার জন্য কি করতে হবে? প্রত্যেক বলে বলে যে রান হয়েছে সেটা যোগ করা লাগবে। তাইলে প্রথম এককের জন্য দেখো, প্রথম এককের জন্য আমার প্রান্তিক উপযোগ কত? 10। মানে প্রথম আম খাওয়ার ফলে আমার যে উপযোগটা পেলাম সেটা কত? 10। তাহলে 10-এর সাথে আমার দ্বিতীয় এককের প্রান্তিক উপযোগ কত বের করলাম? 8। 10 আর 8 18, 18 আর 6 কত হবে? 24। তার মানে এই জায়গায় আমার কত? 24 বসবে। এই যে এই পাশে দেখো আমি বসাইছি। আচ্ছা, তাইলে দ্বিতীয় এককের জন্য আমার কত হবে? 24। জাস্ট দ্বিতীয় এককের জন্য তোমাদের, তাইলে তৃতীয় এককের জন্য মোট উপযোগ কত হবে? তৃতীয়টার জন্য মোট উপযোগ হবে হচ্ছে তোমার 24। তারপরে একইভাবে একইভাবে তোমরা বাকিগুলা কিন্তু নির্ণয় করে ফেলতে পারবা। ওকে, দেন আসো তোমাদের ঘতে যে প্রশ্নটা করছে। ঘতে প্রশ্ন, আচ্ছা, গতে গয়ের আরেকটা পার্ট হচ্ছে উদ্দীপকে অর্থনীতির কোন বিধি কার্যকর হয়েছে। তো তাহলে এইখানে দেখো প্রান্তিক উপযোগ ধীরে ধীরে কিন্তু কমছে। ডান পাশে খেয়াল করলে দেখবা 10-এর পরে 8, 8-এর পরে 6, 6-এর পরে প্রান্তিক উপযোগ তোমরা যদি বের করো এরপরে 4 চলে আসবে। তো একইভাবে দেখো প্রান্তিক উপযোগ কমছে, তার মানে এখানে বলতে হবে যে উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে। কারণ আমরা জানি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধির ক্ষেত্রে কোনো একজন ব্যক্তি কোনো এক দ্রব্যের, সমজাতীয় দ্রব্যের বিভিন্ন একক ভোগ করতে থাকলে মোট উপযোগ বাড়লেও প্রান্তিক উপযোগ হ্রাস পায়। উদ্দীপকেও প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে, সুতরাং উদ্দীপকে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি কার্যকর হয়েছে। আচ্ছা, এরপরে দেখো ঘ। ঘতে বলছে উদ্দীপকের আলোকে চিত্রের সাহায্যে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। তো মোট উপযোগ প্রান্তিক উপযোগের মধ্যে যদি সম্পর্ক ব্যাখ্যা করতে বলে তাইলে তোমার আসলে করণীয় কি? কারণ এখানে একটা নিউ স্লাইড নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। তো দেখো এখানে তোমরা যেটা করতে পারো, ধরো এই পাশে আমরা টোটাল ইউটিলিটি,
হ্যাঁ, তো ধরো এইখানে টোটাল ইউটিলিটি, মার্জিনাল ইউটিলিটি, এই পাশে কোয়ান্টিটি। হ্যাঁ, দেখাই দিব। দেন ধরো এই পাশে আমরা যদি টোটাল ইউটিলিটি এরকম একটা গ্রাফ দেখাই দিব, একই গ্রাফে, মানে আমরা, মানে তোমরা যেটা করবা, তোমরা কিন্তু মানে নোটেশন দিয়ে দিয়ে দুই পাশে ইয়া বসাতে হবে। ধরো এটা ধরো টোটাল ইউটিলিটি গেল, টোটাল ইউটিলিটি। আবার এই একই গ্রাফে তোমাদের যেটা করতে হবে, ধরো মার্জিনাল ইউটিলিটি, দেখবে একটা গ্রাফ আসছে এরকম, মার্জিনাল ইউটিলিটির একটা চিত্র আসছে। এই পাশে যদি মাইনাস এসে থাকে, তাহলে জাস্ট একটু বাড়ায় দিতে হবে নিচের দিকে। এইভাবে তোমরা আসবে, আসার পরে নিচে লিখে দিবে আহ, প্রান্তিক উপযোগ এবং মোট উপযোগ। দেন হচ্ছে, আচ্ছা, একজন জিজ্ঞেস করছে ভাই এখানে কি চিত্রটা এঁকে দিতে হবে? ইয়েস, তোমাদের চিত্র কিন্তু এঁকে দিতে হবে। আচ্ছা, দেন তোমরা কি ব্যাখ্যা করবা? ব্যাখ্যা করবা যে মোট বলছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করো। তখন তোমরা বলবা যে উদ্দীপকের চিত্রে আমরা দেখতে পাই মোট উপযোগ ধীরে ধীরে বৃদ্ধি পায়, কিন্তু মোট উপযোগ বৃদ্ধি পেলেও মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, অর্থাৎ বৃদ্ধির হার ধীরে ধীরে কমে যাচ্ছে। কিন্তু একই সাথে আমরা দেখতে পাচ্ছি প্রান্তিক উপযোগ ধীরে ধীরে হ্রাস পাচ্ছে, অর্থাৎ দেখা যায় এখানে টোটাল ইউটিলিটি বা মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায়, কিন্তু প্রান্তিক উপযোগ ধীরে ধীরে হ্রাস পায়। এই সম্পর্ক, এইটা তোমরা মোটামুটি কয়েকটা কথা ব্যাখ্যা করে দিলে এইটার কিন্তু মোটামুটি আনসার তোমাদের হয়ে যাবে। আচ্ছা, এরপরে তোমাদের যে টপিক আছে সেটা হচ্ছে চাহিদা। তো চাহিদার ক্ষেত্রে তোমরা তো ডেফিনেটলি সংজ্ঞা পড়বা, চাহিদা বিধি যেটা আছে এগুলাও তোমরা মোটামুটি জানো। আর চাহিদার বিধির অনুমতি একটা শর্ত বলে জিনিস আছে, কি সেটা? তোমরা দেখো চাহিদা বিধি বলার সময় কি বলো, যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে কোনো একটা দ্রব্যের দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে, আর দাম কমলে চাহিদার পরিমাণ বাড়ে। এই যে অন্যান্য অবস্থা, কোন অবস্থাগুলো অপরিবর্তিত থাকতে হয়? এটা তো তোমাদের কোশ্চেন। এই যে অনুমিত শর্ত, যেগুলো অনুমিত শর্ত আকারে দেখানো হয়েছে, বলা হয় এই জিনিসগুলোকে অপরিবর্তিত থাকতে হয়। এগুলা যদি অপরিবর্তিত না থাকে, তাহলে তোমাদের চাহিদা বিধি, অর্থাৎ দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক আছে, সেটা নাও বজায় থাকতে পারে। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো চাহিদা বিধি থেকে চাহিদার সমীকরণ। আচ্ছা, চাহিদার সমীকরণ তো তোমরা মোটামুটি জানোই। এই যে দেখো এইখানে, এইখানে দেখো, এইখানে চাহিদার যে সমীকরণ দেওয়া আছে, কিউডি ইজিক্যাল টু এ মাইনাস বিপি, এটা একটা সাধারণ সমীকরণ। অর্থাৎ এইখানে যে তোমার কিউডি হাতের বামে থাকবে আর পি স্বাধীন চলক থাকবে হাতের ডানে, এবং দুইজনের মধ্যে বিপরীতমুখী চিহ্ন থাকবে। দেখো কিউডির আগে কোনো চিহ্ন নাই, দ্যাট মিন্স কিউডির আগে যেহেতু কোনো সামনে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে। আর পি এর আগে দেখো ডান সাইডে মাইনাস আছে, তার মানে দাম আর চাহিদার পরিমাণের মধ্যে যে বিপরীতমুখী সম্পর্ক, এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন তোমার যদি একটা সমীকরণ দেওয়া থাকে, বিভিন্ন সময় কোশ্চেন আসে, একটা সমীকরণ দিয়ে দিছে, বলছে এটার চাহিদা রেখা, তো আমরা তো সেটা নিশ্চয়ই আঁকতে পারবো, তাই না? আচ্ছা, দিয়া কর্মকার জিজ্ঞেস করেছো যে চিত্রগুলো কি গ্রাফে আঁকতে হবে? কোনোভাবেই না। আচ্ছা, ফাতিহা ইসলাম বলছো যে তোমাদের অনুমিত শর্ত মুখস্থ থাকে না। অনুমিত শর্ত মুখস্থ থাকার দরকার নাই, জাস্ট একবার পরে মেমোরাইজ করবা, ডিরেক্ট অনুমিত শর্ত লিখো, এই ধরনের কথাবার্তা খুব একটা আসে না। আচ্ছা, জুমে যারা আমাদের সাথে জয়েন করে আছো, তাদের মধ্যে কেউ যদি কোনো কোশ্চেন থেকে থাকে এর মাঝে, মানে এখন পর্যন্ত যে আলোচনা করছি, তোমরা হ্যান্ড রেইজ করতে পারো, দেন আমি তোমাদের আনমিউট করে দেবো, তোমরা কথা বলতে পারো। আর হুমায়রা অলরেডি হ্যান্ড রেইজ করেছিল, তুমি কিছু বলতে চাও? হুমায়রা, তুমি কি কোনো কোশ্চেন করতে চাও? অনেক সময় হ্যান্ড রেইজ করেছিলাম। ভাইয়া এখন আপাতত কোয়েশ্চেন নাই, ওইটা মেবি আগেই হ্যান্ড রাইজ করা ওকে, ছিল। ওকে, তারপর নেক্সট ঢাল পড়ার সময় বলবো। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে এখন তোমাদের দেখো এখানে কি করছে, এইটা কিন্তু তোমাদের পরীক্ষা অনেক সময় আসে। একটা
চাহিদা রেখা আঁকতে হলে তোমাদের একটা সমীকরণ লাগে। সেই সমীকরণ থেকে আমরা সূচি বের করি, সেখান থেকে রেখা আঁকি। ধরো তোমাদের এই যে এইখানে কিউডি ইজিক্যাল টু 10 - 2p একটা চাহিদা সমীকরণ দেওয়া আছে। এটা তোমরা দেখেই বুঝতে পারতেছো এটা একটা চাহিদা সমীকরণ। কেন? কিউডির আগে কোনো কিছু নাই, দ্যাট মিনস একটা প্লাস চিহ্ন আছে, পি এর আগে এই যে মাইনাস চিহ্ন। তো আমাদের এই সমীকরণটা দিয়ে বলবো এটার চাহিদা রেখা আঁকো। গতে কিন্তু আসে, পরীক্ষায় প্রচুর আসে। ঠিক আছে? তো এখন চাহিদা সমীকরণে নয়ন দাস বলছো যে, আচ্ছা তোমাদের জুম লিংকে অলরেডি দেয়া আছে, আমি আবারও কমেন্টে দিয়ে দিচ্ছি কয়েকবার। ওকে, তাহলে তোমাদের যেটা করতে হবে, এই যে সমীকরণ যেটা আছে এই সমীকরণে স্বাধীন চলক কোনটা। তোমাদেরকে কিন্তু এর আগে আমি যখন ক্লাস নিছিলাম আমি বলছিলাম যে ডান পাশে এই যে যেটা থাকবে, একটা সমীকরণের ডান পাশে যেটা থাকে সেটা হলো স্বাধীন চলক। তো এই সমীকরণের ডান পাশে দেখো পি আছে, মানে পি স্বাধীন চলক, অর্থাৎ পি এর মান আমি ইচ্ছা মতো বসাতে পারবো এবং সেইটার জন্য কিউ ডি এর ভিন্ন ভিন্ন মান আসবে। কেমন? পি এর মান আমি যদি এক বসাই, 2 × পি, 2p মানে কি, 2 এর সাথে পি গুণ আকারে আছে, তাহলে পি এর মান যদি এক বসাই তাহলে কত হবে, 2 × 1, রেজাল্ট কত, 2। 10 থেকে 2 বাদ দিলে 8 হবে। এই কারণে দেখো যে পি এর মান এক বসালে কিউডি কত আসছে, 8। দেন পি এর মান কত বসাইছি, 2, তার মানে কি 2 × পি এর মান যদি 2 হয়, 2 × 2 4, 10 থেকে 4 বাদ দিলে 6। এই যে দেখো 2 বসালে 6। তারপরে কি, পি এর মান যদি আমি 3 বসাই তাহলে কি হচ্ছে, আচ্ছা যদি আমি ওকে, যদি আমি পি এর মান 3 বসাই তাহলে 3 × 2 6, 10 থেকে 6 বাদ দিলে কত হচ্ছে, 4। তো তার মানে দেখো আমি এই যে একটা কিন্তু তোমার ছক পেয়ে গেলাম। ঠিক আছে? আমি একটা স্কেজিউল পেয়ে গেলাম, এটা হচ্ছে, এটাকে বলে ডিমান্ড স্কেজিউল। ঠিক আছে? তো আমি এই যে এই ছকটা পেয়ে গেলাম, এরপরে আমি নর্মাল হাতে টেনে এই যে জাস্ট 1 2 3 করে বসায় এখানে ওয়াই অক্ষে পি আর এই পাশে চাহিদার পরিমাণ কিউডি বসায় আঁকায় দিলেই হয়ে গেল। তো তার মানে গতে কিন্তু তোমাদের এই ধরনের কোশ্চেন আসবে। আচ্ছা, এরপরে চাহিদা বিধির বেশ কিছু ব্যতিক্রম তোমাদেরকে পড়াইছিলাম। চাহিদা বিধির ব্যতিক্রম নিয়ে আর আজকে খুব বেশি আলোচনা করব না, চাহিদা সমীকরণ গঠন নিয়ে আলোচনা করব। তার আগে হাত তুলছে হচ্ছে জাকির। জাকিরের কথা একটু শুনি। হ্যাঁ জাকির, হ্যান্ড রেইজ করেছো। জি ভাইয়া, ওই যে চাহিদা রেখা হুম, চাহিদা চাহিদা যে রেখাটা। অপেক্ষকটা আপনি পড়ালেন এখন, ওখানে কি তাহলে হুম কি হুম, কোনো সমস্যা হবে? বলো আবার একটু। বলছি চাহিদা রেখায় যে স্বাধীন চলক পি, ওর মান হ্যাঁ, আপনি তো এক ধরে করতেছেন, আমি যদি 2 বা 3 ধরে করি তাহলে কি কোনো কোনো সমস্যা অসুবিধা নেই, হবে? কোনো অসুবিধা নেই। তুমি যেটা করতে হবে সেটা হলো পি এর অ্যাটলিস্ট মানে 2টা মান বসালেই হয়, কিন্তু 2টা মান বসালে চিত্র অনেক সময় দেখতে খুব একটা ভালো দেখায় না। তোমরা যেটা করবা অ্যাটলিস্ট 3টা মান বসানো ট্রাই করবা, বাট রেনো দেকার্তের নিয়ম অনুযায়ী 2টা মান হলেই তুমি একটা গ্রাফ আঁকতে পারবা। ঠিক আছে? জাকির কি ক্লিয়ার হইছো? জি ভাইয়া। আচ্ছা, আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে আমি একটু সাবধান করে দেই, অনেকে বৃদ্ধ হয়ে গেছো তাও এই ভুলটা করো, এটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, তোমাদের যে জিনিসটা আমি একটু ক্লিয়ার করতে চাচ্ছিলাম সেটা হলো, এই যে তোমরা যখন গ্রাফ আঁকবা, গ্রাফ আঁকার সময় খেয়াল করো এখানে পয়েন্ট আছে কত, 1 2 3, আর এখানে 8 6 আর 4। তোমরা অনেক সময় যেটা করো, এই যে ওয়াই এক্স অক্ষের দিকে আমরা কি করছি দেখো,
দুই ঘর করে কিন্তু বাড়ছি, 2 4 6 8। তার মানে আমরা কিন্তু আস্তে আস্তে বা এক করে বাড়লে 1 2 করে এরকম 8 পর্যন্ত যেতে হবে। অনেকে যেটা করো, যেহেতু 4 6 8 আছে, জাস্ট এই যে দুইয়ের এইখানে বসাতে 4, এরপরে আরেকটা 6 8 বসায় চিত্রটা আঁকায় দিতা। এইটা কিন্তু কমপ্লিটলি ভুল একটা অ্যাপ্রোচ। ধরো তোমাদের এইখানে কি করা আছে, এইখানে ধরো 4 6 আর 10 পর্যন্ত আছে। তোমরা কি করো, জাস্ট 4 6 আর 10 বিন্দুটা বসাও, তাইলে কিন্তু হবে না। তোমাদের 1 2 3 4 5 এরকম করে 10 ঘর পর্যন্ত যাইতে হবে। বা তুমি যদি 2 করে গ্যাপ নাও, সমস্যা নাই, 2 4 6 8 10 এরকম পর্যন্ত যাইতে হবে। তোমরা অনেকে এই যে জাস্ট যে দুইটা আছে সরাসরি সেই দুইটা বসায় দাও, একটা সুন্দর গ্রাফ আসে, এরকম করলে কিন্তু তোমাদের কেটে দিবে। আমার কথাটা কি তোমরা বুঝতে পারছো? দাঁড়াও আমি একটু চিত্র এঁকে তোমাদের যদি দেখাই, তাইলে আরো তোমার জন্য সুবিধা হবে। আচ্ছা, দেখো এই জায়গাটাতে সে ধরো আমি একটা গ্রাফ আঁকবো, এখন এই পাশে দেব ধরো দাম, এই পাশে কিউ দিলাম। এখন আমাদের যে এই পাশে ধরো একটা ছক আছে, ধরো দাম আছে হচ্ছে 5 20 আর হলো 15, ঠিক আছে। আর এই পাশে এটার বিপরীতে চাহিদার পরিমাণ আছে হচ্ছে 25 40 আর ধরো 20। এখানে অবশ্য একটু ইয়ে হয়ে গেল। তো আমাদের আবার ধরো 5-এর জন্য আমি এখানে বসালাম 40, 20-এর জন্য ধরো সেটা 35, আর 15-র জন্য ধরো 25। ধরো 15-র জন্য 25। এখন এইখানে আমি যখন এই গ্রাফটা আঁকতেছি, তখন জাস্ট দেখো পি এর জন্য আমি 5 15 আর 20 করে দিলে কিন্তু হবে না। তাহলে কি করা লাগবে, এখানে ধরো একটা দিলাম, এইটা হচ্ছে তোমার 5, এরপরে দিলাম, সেখানে দিতে হবে 10, তারপরে ধরো উপরে যাচ্ছি, এইটা 15, হুম, দেন উপরে 20। এইভাবে করে কিন্তু, মানে তোমরা সরাসরি যে তিনটা যা যা আছে 5 15 20 এভাবে করে দিলে ভুল হবে। এ পাশে আবার খেয়াল করো, এই পাশে কত আছে, 25 35 40, তাইলে এই পাশে অনেক বড় বড়, তো আমি 10 করে যেতে পারি। হুম, দেন নিচে এটা ধরো 20 30 40, এভাবে করে যেতে হবে, ঠিক আছে। তো মূলত যেটা বোঝানোর চেষ্টা করছি, তোমরা কিন্তু মানে জাস্ট সিম্পলি যেই কয়টা আছে জাস্ট ওইগুলো আমি বসায় দিলাম, তাইলে কিন্তু হবে না। ওইটার যেই চিত্রটা তোমরা আঁকাবা, একদম 0 দিয়ে দিতে পারে চাইলে টিচার, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা যেটা যাব সেটা হলো চাহিদা সমীকরণ গঠন। চাহিদা সমীকরণ গঠনের কাহিনী কি? আচ্ছা, হুমায়রা হ্যান্ড রেজ করেছো। হুমায়রা, হ্যাঁ বলো। ভাইয়া এই কালারটা দেখা যাচ্ছে না, এটা রেড কালার দিলে আমাদের বুঝতে একটু কষ্ট হয়। আচ্ছা আচ্ছা, তাইলে এরপর থেকে হোয়াইট করে দিব, ঠিক আছে।
আচ্ছা, এখন তোমাদের চাহিদা সমীকরণ গঠন এটা কি? চাহিদা একটু আগে তোমাদের যদি চাহিদার সমীকরণ দেওয়া থাকতো, সেখান থেকে তোমাদের আহ, চাহিদা রেখা আঁকতে বলছে, ঠিক আছে? আর এইখানে কি করবে? এইখানে তোমাদের দুইটা দাম, আর দুইটা দামের বিপরীতে চাহিদার পরিমাণ দেওয়া আছে। কেমন? চিন্তা করো একটু। রেসপন্স করতেছে না। আচ্ছা, দেখো এইখানে কি হয়েছে। এইখানে তোমাদের দুইটা দাম দেওয়া আছে, আর দুইটা দামের বিপরীতে চাহিদার পরিমাণ দেওয়া আছে। এই যে এখানে কিন্তু গল্পে গল্পে সেটাই বলা আছে, যে মনে করি কোনো দ্রব্যের দাম 10 টাকা, তখন চাহিদার পরিমাণ 100 একক। দাম হ্রাস পেয়ে 9 টাকা হলে চাহিদার পরিমাণ 120 একক হয়। এ দ্রব্যের চাহিদা সমীকরণ গঠন করো। তার মানে আগে ছিল হলো সমীকরণ দেওয়া, সেখান থেকে রেখা আঁকতে বলছিল। সেই সমীকরণে আমি 1 2 3 পি এর মান ইচ্ছা মতো বসায় একটা চাহিদা রেখে এঁকে ফেলছিলাম সমীকরণ থেকে। আর এখানে দুইটা দাম আর দুইটা দামের বিপরীতে চাহিদার পরিমাণ দেওয়া আছে, এখন এখান থেকে আমার সমীকরণ গঠন করা লাগবে। এই যে এখানে যে গল্পটা বলা আছে সেটার সাম আপ এটা, দাম যখন 10 টাকা চাহিদার পরিমাণ 100 একক, দাম যখন 9 টাকা চাহিদার পরিমাণ 120 একক। হ্যাঁ হুমায়রা, হ্যান্ড রেজ করেছো, কি ভাইয়া কোশ্চেন? যখন হচ্ছে আমরা মানে রেখাগুলো আঁকি, তখন মানে বিন্দু দেওয়া লাগে না? সো যদি কখনো ভুলে কেউ বিন্দু না দেয় তাহলে কি মার্ক কেটে দিবে? আহ বিন্দু যদি না দাও তাইলে তুমি চিত্র আঁকছো কেমনে, কিভাবে বুঝবো? বিন্দু দিয়ে আঁকতে পারো ইদার, অথবা তোমরা ওই যে বক্স করো না, এটা খাঁচা বলে, যে এরকম করে তোমরা টেনে দাও, সেটাও দিতে পারো। তাইলে বিন্দু দিয়ে আঁকতে পারো, অথবা বক্স বানায় নিতে পারো। এই যে দুই পাশে দুইটা টান দিয়ে যে একটা করে বক্স নিয়ে নাও, সেই বক্সের মাথাগুলা দিয়ে তাহলে রেখে চলে যায়, দুইটার যে তাহলে কোনো আর একটা এ দিও। বি সি ডি এইভাবে দেওয়া লাগবে না? ও না, ওইটা ওইটা নেসেসারি না, এবিসিডি এটা নেসেসারি না। ঠিক আছে, ওইটাই জিজ্ঞেস করছিলাম। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, ইমতিয়াজ আল মুবিন, হ্যাঁ তুমি কি কোশ্চেন করতে চাও বলো। ভাই আমার ইকোনমিক্স এর অনেক প্রবলেম হচ্ছে। তো আমি যেমন কিভাবে করলে একটু একটু ভালো একটু মতো লাউড, তোমার কথা খুব ধীরে কমপ্লিট মানে করতে পারি। খুব আস্তে শোনা যাচ্ছে, একটু লাউডলি বলতে হবে। ভাইয়া আমার ইকোনমিক্স এর ম্যাথ গুলো খুব প্রবলেম হচ্ছে। এখন আমি কিভাবে ভালো করে প্রিপারেশন নিতে পারি, তার জন্য কিছু সাজেশন দিলে ভালো হয়। আহ, কোন 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 টপিক গুলো সমস্যা হচ্ছে? ইকোনমিক্স এর ম্যাথ এর টপিক গুলো। আচ্ছা, তোমাদের জন্য একটা সাজেশন রেডি করা আছে, খুব দ্রুতই তোমাদেরকে সাজেশন গুলো দিয়ে দেওয়া হবে। তোমার জন্য এখন যেটা পরামর্শ, তুমি আহ, আমার আমার হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের উপরে ইউটিউবে দেখবা, মানে 10 মিনিট স্কুল এইচএসসি ইকোনমিক্স লিখে সার্চ দিলে দ্বিতীয় অধ্যায়ের উপরে আমার ক্লাস পাবা, ফ্রি ক্লাস। ওইটা একটু দেখে দেন বোর্ড কোশ্চেন সলভ করো, তাইলে অন্তত দ্বিতীয় অধ্যায়টা হয়ে যাবে। আর যদি কোনোটার আসলে ফ্রি ক্লাস আসছে কিনা জানি না, যদি থাকে সেটাও দেখে নিতে পারো, ঠিক আছে? তো মূলত তোমার যেটা কাজ সেটা হলো বোর্ড কোশ্চেন সলভ করা এখন, আর তোমাদের সাজেশন দিয়ে দেওয়া হবে। একান্ত, হ্যাঁ তোমার কি কোশ্চেন আছে বলো। যে ভাই এখানে যে যে টপিকটা পড়াচ্ছেন এটা কি এই সূত্রের সাহায্যে করা লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বলবো, এটা বলবো, দেখো খেয়াল করো একটু, শেষ হোক দেন কোনো আচ্ছা ঠিক কোশ্চেন আছে। থাকলে আমি নিব। আচ্ছা দেখো, তো তাহলে এখানে কি হলো, তোমাদের দুইটা দাম আর চাহিদার পরিমাণ দেওয়া আছে, এখান থেকে এখন সমীকরণ গঠন করা লাগবে। সমীকরণ গঠনের জন্য আমাদের একটা ফর্মুলা লাগবে। ফর্মুলাটা কি? দেখো, কিউ ডি মাইনাস কিউ ওয়ান ডিভাইডেড বাই কিউ ওয়ান মাইনাস কিউ টু ইজ ইকাল টু পি মাইনাস পি ওয়ান ডিভাইডেড বাই পি ওয়ান মাইনাস পি টু। তাইলে এইখানে এইখানে তোমাদের পি ওয়ান কোনটা? পি ওয়ান হচ্ছে এই যে প্রথম যে দামটা আছে এটা পি ওয়ান, দ্বিতীয় যে দামটা দেওয়া আছে এটা পি টু। কিউ ওয়ান কোনটা? প্রথম যে দামটা দেওয়া আছে এটা কিউ ওয়ান, পরের যে দামটা দেওয়া আছে কিউ টু। তাহলে তোমাদের প্রশ্ন, কিউডি আর পি এই দুইটা কি? কিউডি আর পি তো সমীকরণেই থাকে। কোন একটা তোমার চাহিদার সমীকরণের কথা চিন্তা করো তো, লেটস সে কিউডি ইজ ইকাল টু 10 - 2p। একটা সাধারণ যে কোনো সমীকরণে কিউডিও থাকবে পিও থাকবে। সেই কিউডি আর পি হলো এইটা, কিউ ওয়ান হলো প্রথমটা চাহিদার পরিমাণ, আর কিউ টু হলো দ্বিতীয়টা।
P1 এটা, P2 এইটা। ঠিক আছে, বারবার এটা হ্যাং করে যাচ্ছে। আচ্ছা ধরো এখানে তোমাদের একটা স্লাইড নেই। ধরো এরকম তোমাদের একটা ইকুয়েশন দেওয়া আছে। ধরো ধরো দাম দেওয়া আছে 5, তখন চাহিদার পরিমাণ 20 একক। দাম যখন 10 হয়ে গেল, চাহিদার পরিমাণ হয়ে গেল 15 একক। ঠিক আছে, চাহিদার পরিমাণ 15 একক। এখন এখান থেকে বলছে যে তোমরা একটা চাহিদা সমীকরণ নির্ণয় করো। তাইলে আমরা কিভাবে করব? প্রথমে আমরা সমীকরণের মানে আমরা আমরা যে ফর্মুলাটা জানি সেটা লিখে নিব, যে আমরা জানি, ঠিক আছে, আমরা জানি কিউডি মাইনাস Q1 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2 ইজ ইকাল টু P মাইনাস P1 ডিভাইডেড বাই P1 মাইনাস P2। দেন আসো এখন আমরা বসাই দিব মানগুলা। কিউডি মাইনাস Q1 কত বলো তো? Q1 হচ্ছে তোমার 20, তাই তো? কিউডির প্রথম যেটা, ডিভাইডেড বাই 20 মাইনাস 15। P1 কত? প্রথমটা প্রথমটা হচ্ছে 5, পরেরটা 10, তাই তো? আচ্ছা একটু ওয়েট করো, আমি জাস্ট একটু চার্জ। ওকে, তাহলে কিউডি মাইনাস 20, নিচে কত, 20 থেকে 5 সমান সমান P-5, এখানে কত, -5, রাইট? দেন আসো, তাহলে আমরা যদি ক্রস গুণন করে দেই, তাহলে কিউডির সাথে আমরা যদি এই পাশে ক্রস গুণন করি, তাহলে 5P-25 সমান সমান এই পাশে -5QD, আর -5 দিয়ে 20 কে গুণ করলে +100, তাই তো? দেন আমাদের তো আরেকটা পেজ নিতে হবে। তো দেখো ওখানে আমাদের প্রথমে কত ছিল, -5P, 5P মাইনাস
25। 5p - 25 ইজ ইকাল টু কত ছিল? -5 QD প্লাস 100। ওকে, তাইলে এখন আমি কি করব? কিউডিটাকে বাম পাশে নিয়ে আসবো, তাইলে ও হয়ে যাচ্ছে +5 QD। ঠিক আছে, +5 QD সমান সমান, এখন এই যে দেখো এখানে 5p - 25, এইটাকে আমরা ডান পাশে নিয়ে যাবো, সাইড চেঞ্জ করব। সাইড চেঞ্জ করলে তাইলে কি হচ্ছে, 100 তো ডান পাশে ছিলই, তাইলে 5p কে ডান পাশে, বাম পাশ থেকে ডান পাশে নিয়ে গেলে -5p, আর -25 ছিল হয়ে যাচ্ছে +25, তাই তো? তো দেন কি অবস্থা হলো দেখো, 5 QD ইজ ইকাল টু 125 -5p। এখন এই যে কিউডির সাথে 5 আছে, এটাকে আমরা কি করব? 5 দিয়ে যদি আমরা দুইটাকেই ভাগ করে দেই, 125কে 5 দ্বারা ভাগ করলে তাহলে কত হচ্ছে? 5 20, তাহলে 25, 5 25, 125। আর এখানে 5p কে 5 দ্বারা ভাগ করলে শুধু পি। তাইলে এইটা হইলো আমার সেই চাহিদা সমীকরণ। তার মানে আমার এই যে এই জায়গাটাতে আমরা একটা র্যান্ডম ধরে নিছি যে আমাদের একটা এইখানে তোমার দেওয়া আছে হচ্ছে এরকম একটা ছক বা গল্প, দাম 5 টাকা হলে চাহিদার পরিমাণ 20, দাম বেড়ে 10 হলে চাহিদার পরিমাণ 15। সেখান থেকে আমরা এইভাবে চাহিদা সমীকরণ বের করব। ঠিক আছে? আচ্ছা, অনেকেই হ্যান্ড রেজ করে রাখছো, এই টপিকটা নিয়ে কারো কোনো কোশ্চেন থাকলে স্পেসিফিক্যালি কমেন্টেও বলতে পারো, অথবা তোমরা হ্যান্ড রেজ করতে পারো যারা জুমে জয়েন করে আছো, সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, নাদিরা প্রথমে হাত তুলে আছো, নাদিরা একটু বলো তো। ভাইয়া, শুনতে হ্যাঁ হ্যাঁ, পাচ্ছেন? নাদিরা শুনতে পাচ্ছি, বলো। ভাইয়া, আর কি আমার এই অধ্যায়ে কোনো প্রবলেম নাই, বাট হুম। আমার অনেক মানে বাজার দেন সামগ্রিক আয় ব্যয় এই অধ্যায়গুলো অনেক প্রবলেম। এখন আমি কি করব? আচ্ছা, এগুলো থেকে বেশি কোশ্চেন আসে আর কি। ওকে, কালকে তোমাদের আমি যেটা প্ল্যান করেছি, তৃতীয় আর চতুর্থ অধ্যায়ের উপরে পেইড ব্যাচের স্টুডেন্ট যারা, ওদেরও আমি বেশ ভালোই ক্লাস নিছি। কিন্তু রমজান মাসে ক্লাস পড়াতে পেইড ব্যাচের স্টুডেন্ট যারা, নবম অধ্যায়ে আমি অত ভালোভাবে শেষই করতে পারিনি। সো আমি আগামীকালকে তোমাদের আগে নবম অধ্যায়টা পড়াবো। ওখানে তোমাদের ওই যে আহ, যে তোমাদের ইয়ার ভোগের যেই সমীকরণ, সঞ্চয়ের যে সমীকরণ, তারপর ভোগ আর সঞ্চয় রেখা থেকে আবার ভারসাম্য জাতীয় আয় বের করা, এই ব্যাপারগুলো আগামীকালকে তোমাদের মোটামুটি আমি ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তো কালকের 10:30টার ক্লাসটা করো। আর আজকে ওকে যেটা ওকে হয়েছে, ভাইয়া। মানে মানে স্ট্রিম ইয়ার্ডে আমি আগে ক্লাস নেই নাই ট্রুলি, যেটা হ্যাঁ, তোমাদের মানে স্ট্রিম ইয়ার্ডের মাধ্যমে আজকে প্রথম ক্লাস নিতে নিয়ে আমার কিছুটা টেকনিক্যাল জটিলতা হয়েছে, যার কারণে অনেক দেরিতে জয়েন করছি, ইভেন আমি পুরোপুরি ইউজ টু হইতে পারি নাই। আগামীকালকে হোপফুলি তোমাদের আরো বেটার ক্লাস হবে, হ্যাঁ। ওকে। আচ্ছা, অর্পিতা, হ্যাঁ, অর্পিতার কি কোশ্চেন, এই টপিক নিয়ে কোনো কোশ্চেন বলো তো। জি ভাইয়া, ভাইয়া এই সমীকরণটা তো আরেকভাবে করা যায়, ওইভাবে করলে কি হবে? আরেকটা কিভাবে করা যায় বলো তো। কিউ ইকুয়াল এ প্লাস বিপি, ওইটা বসিয়ে তো করা যায়। বুঝি নাই, কিউডি ইজ ইকাল টু A - BP। জি ভাইয়া। না না, এইভাবে তো মানে করার কোনো ওয়ে নাই তোমার। দুইটা দাম আর দুইটা দামের বিপরীতে চাহিদার পরিমাণ দেওয়া থাকলে শুধুমাত্র এভাবেই করা সম্ভব। আর কিউডি ইজ ইকাল টু A - BP, এইটা তো একটা সাধারণ সমীকরণ, অর্থাৎ ধরো কিউডি ইজ ইকাল টু 20 - 2p, এই সমীকরণটা তোমার দেওয়া আছে। সেই জায়গা থেকে তোমাকে যদি আহ, বলে যে তুমি একটা রেখা আঁকাও, অথবা তুমি একটা হচ্ছে আহ, এইটার জন্য একটা সূচি তৈরি করো, তখন তুমি করতে পারবা। ভাইয়া এভাবে আমি করছি। কিভাবে এটা করছো হচ্ছে বলো তো একটু, বলো তো। আহ, এখানে দেওয়া আছে কিউ কিউ ইকুয়াল এ প্লাস বিপি। এখন সবগুলার মান বের করব হচ্ছে আপনার, বি এর মান আগে বের করতে হবে। বি এর মান, বি কিভাবে বের নির্ণয় করবো দিয়ে সূত্র, মান বলো। বইয়ের মধ্যে দেওয়া আছে যে বি নির্ণয়ের সূত্র হচ্ছে Q2 - Q1, তারপরে নিচে হচ্ছে P2 - P1। ওইটা তুমি একটা কি সূত্র। ঢাল নির্ণয় করলা, ঢাল?
জি ভাইয়া, ওইভাবে বি এর মানটা বের করে তারপরে হুম সেম সূত্রের মধ্যে কিউ ইকুয়াল এ প্লাস বিপি এর মধ্যে বি এর মানটা বসায়া হুম। তারপরে এ এর তারপর মানটা বসায় আর কি, তারপরে এর পুরো মানটা কিভাবে বের করবা? বি এর মান যত পাইছি আর কি, ওইটা আমি হুম। আবার ওই সেম সূত্রের মধ্যে বসাবো। বসাইয়া তারপরে এর মান পাওয়া যায়, পুরা সেম সূত্রের মধ্যে এর মান বসায়া এটা যেভাবে পাওয়া যায় সেম, মানে ওইভাবে আপনি যেভাবে করছেন পুরো ওইভাবে হুম হুম, সমীকরণটা সহজে বুঝতে চলে পারছি। আসে। এইটা এইটা একটা ঘোরানো পেঁচানো মেথড, আমি বুঝছি এটা হবে, কিন্তু এইটা এইটা অনেকের জন্যই টাফ। মানে এই আমি যেটা করলাম এটা ফেমিলিয়ার, তুমি ওভাবে করতে পারো। বুঝতে পারছি, ওটা ঢাল আগে নির্ণয় করে দেন করছে। এটা কার হ্যাঁ বইয়ে হ্যাঁ। করা ছিল বলো তো, কোন রাইটারের বইয়ে? এটা হচ্ছে টেস্ট, অনেক টেস্ট প্রশ্নের মধ্যে আর কি, টেস্ট তুমি যদি পরীক্ষাতে। ওভাবে করো করতে পারো, বাট বইয়ে টেক্সট বুকে যেটা অ্যাপ্রোচ দেখানো আছে, আমি যেটা দেখাইছি এই অ্যাপ্রোচে দেখানো আছে। বাট তুমি চাইলে ওইটা করতে পারো, বাট ওই অধ্যায়টা মানে সরি ওই মেথডটা একটু ঝামেলাপূর্ণ, ওটা হ্যাঁ ঢাল আমার টাল কাছে, করে দেন। ইজি মনে হয় এটা, মানে টেস্ট পরীক্ষা অনেক কলেজে এরকম ভাবে করে দেওয়া আছে আর কি, করতে পারো, সমস্যা নেই। টেস্ট পেপারে। আচ্ছা ভাইয়া, ঠিক ঠিক আছে। আছে। ওকে, আমাদের আচ্ছা, এইবার আমরা চলে আসি ঢালে। ঠিক আছে, যেটা তোমাদের জন্য অনেক ডিজায়ার্ড একটা টপিক, ঢাল। তো প্রথমত ঢাল কাকে বলে? হ্যাঁ, আমরা জানি সাধারণত কোন একটা সমীকরণে চলক থাকে দুই প্রকার, স্বাধীন চলক আর অধীন চলক, তাই তো? দাঁড়াও একটু, চলক আসলে দুই প্রকার, একটা স্বাধীন চলক, একটা অধীন চলক। কেমন? ধরো কিউডি ইজ ইকাল টু সে 20 - 2p। এখন এইখানে দেখো কিউডি কে বলা হচ্ছে তোমার অধীন চলক, অধীন চলক। আর পি, এইটাকে বলা হয় স্বাধীন চলক। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে স্বাধীন চলক। কেন? পি এর মান, পি এর মান আমি ইচ্ছা মতো বসাতে পারি। পি এর মান 1 2 3 4 5 বসাবো, এবং সেইটার উপর নির্ভর করে কিউডি এর মান আসবে। ঠিক আছে, তো দেখো আমরা যেটা পড়তেছিলাম যে সংজ্ঞা, চাহিদা রেখার ঢাল। হ্যাঁ, ঢালের সংজ্ঞা বলা হচ্ছে, চাহিদা রেখার ঢালের আগে ঢাল কাকে বলে? হুম, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাত বা ভাগ, মানে ভাগফলকে ঢাল বলে। ঠিক আছে, স্বাধীন চলকের পরিবর্তনের ফলে। তো স্বাধীন চলক কোনটা? এই যে একটা চাহিদার সমীকরণ যে আঁকালাম, এই চাহিদার সমীকরণে, এই চাহিদার সমীকরণে স্বাধীন চলক হচ্ছে দাম। তার মানে স্বাধীন চলক ব্র্যাকেটের দামের পরিবর্তনের ফলে অধীন চলক, অর্থাৎ চাহিদার পরিমাণের যে পরিবর্তন হয় তার অনুপাত বা ভাগফলকে বলা হচ্ছে তোমার ঢাল। তাহলে ঢালের সূত্র কি? ঢালের সূত্রে দেখো আগে পরিবর্তন হবে স্বাধীন চলক। তো চাহিদার সমীকরণে স্বাধীন চলক কোনটা? দাম। এই জন্য স্বাধীন চলকের পরিবর্তন বা দামের পরিবর্তন, যেইটার পরিবর্তন আগে হয় সেইটা মনে রাখবা সব সময় নিচে হয়। আচ্ছা, চ্যাট বক্সে অনেকে অনেক কিছু লিখছে, চ্যাট বক্সের আচ্ছা দেখো, তাহলে চাহিদা রেখার ঢালে আমরা কি বলছি? যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে, অধীন চলক কোনটা? চাহিদার পরিমাণ, যে পরিবর্তন হয় তার অনুপাত বা ভাগফলকে ঢাল বা চাহিদা রেখার ঢাল বলো। তোমরা যদি দাম আর চাহিদার পরিমাণ সংজ্ঞায় ব্রাকেটে উল্লেখ করে দাও তাহলে এটাকে চাহিদা রেখার ঢালও বলতে পারবা। এখন আগে পরিবর্তন হবে কোনটা? দাম, মানে হলো স্বাধীন চলক। তো যে আগে পরিবর্তন হয় সেটা সবসময় নিচে হয়, এই জন্য দেখো স্বাধীন চলক বা দামের পরিবর্তন নিচে ডেল পি। আর যার পরিবর্তন পরে হয় বা যার পরিবর্তন নির্ভরশীল সেটা থাকে ওপরে। হ্যাঁ, এই কারণে অধীন চলক চাহিদার পরিমাণের পরিবর্তন ওপরে। হ্যাঁ, ডেল কিউ, তার মানে ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি। এটা হলো তোমার ফর্মুলা। এখন আসো,
আচ্ছা, একজন জিজ্ঞেস তো ভাই অপেক্ষকটা কি ইম্পর্টেন্ট? অপেক্ষক এত ইম্পর্টেন্ট জিনিস না, ঠিক আছে, এটার সমস্যা নাই। অপেক্ষক অপেক্ষক আর সমীকরণ একই জিনিস, ঠিক আছে। মানে অপেক্ষক বলতে কি বোঝায়? দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক গাণিতিক উপায়ে প্রকাশ করাকে তোমার হচ্ছে অপেক্ষক বলে। অপেক্ষক আর সমীকরণ একই জিনিস, সিনোনিমাস। ঠিক আছে, এটা এটা জাস্ট সংজ্ঞাটা পড়ে রাখবা। অনেক সময় দেখা যায় কতে আসে, অপেক্ষকের সংজ্ঞা আসে দুই বা ততোধিক চলকের মধ্যে নির্ভরশীলতার সম্পর্ক, মানে ব্যাপারটা কি। স্লাইড চেঞ্জ হয় না। আচ্ছা, হ্যান্ড রেজ করেছো। আচ্ছা, অর্পিতা আবার হ্যান্ড রেজ করেছো, অর্পিতা কিছু কি বলতে চাও? না ভাইয়া, এটা আগে হ্যান্ড রাইজ করা ছিল, আমি ভুলে গেছি আর আচ্ছা কি ঠিক আছে, নামাতে। যাদের হ্যান্ড রেজ করা আছে তারা একটু মানে হ্যান্ড গুলা নামায় ফেল। আবার হ্যাং করতেছে কেন জানি। আচ্ছা দেখ, এইখানে তাহলে আমাদের কি দাঁড়ালো? ঢালের সংজ্ঞা হচ্ছে আমাদের স্বাধীন চলকের যে পরিবর্তন দাম, দ্যাট মিনস ডেল পি, নিচে ডেল্টা মানে হলো পরিবর্তন বোঝায়, মানে যে কোনো একটা চেঞ্জের পরেরটা মাইনাস আগেরটা। আর উপরে কি, উপরে হচ্ছে ডেল কিউ, অর্থাৎ অধীন চলকের যেটা ছিল। তো তাহলে এইখানে খেয়াল করো, এখানে আমাদের বলল, ধরো তোমাদের পরীক্ষায় আসছে কি, কিউডি ইজিক্যাল টু 30 - 10 পি, ঠিক আছে। এই একটা সমীকরণ দিয়ে বলল যে তোমরা এই সমীকরণের ঢাল নির্ণয় করো। এটা হলো সবচেয়ে কঠিন কোশ্চেন। আবার একটু বোঝো, ঢাল থেকে তোমাদের সবচেয়ে কঠিন কোশ্চেন যেটা আসতে পারে, তোমাদের বলল কিউডি ইজিক্যাল টু 30 - 10 পি, এই সমীকরণের ঢাল নির্ণয় করো। তাইলে আমরা ঢাল নির্ণয় করার জন্য প্রথমে কি লাগবে? একটা সূচি লাগবে। তো তাইলে আমরা সূচি কিভাবে তৈরি করব? যে কোনো একটা সমীকরণ দেওয়া থাকলে সেইখানে আমরা ইচ্ছা মতো মান বসায় সেখান থেকে আমি সূচি তৈরি করি। তাহলে পি এর 10 গুণন, মানে 10 পি মানে কি 10 গুণন পি, এভাবে আছে। তো তাহলে পি এর মান প্রথমে দেখো, এই যে এক বসাইছি, পি এর মান যদি এক বসাই তাহলে 10 গুণন 1 10, 30 থেকে 10 বাদ দিলে 20। 1 টাকা দাম হইলে চাহিদার পরিমাণ 20 একক, দুই বসালে একইভাবে 10 আসছে। এখন এইখানে আমি সূত্র বসাই দিব। তাহলে আমার সূত্র কি, এই ছক থেকে, এই সূচি থেকে আমি ঢাল নির্ণয় করতে পারি। নিচে হলো চাহিদার পরিমাণে পরিবর্তন, উপরে নিচে দামের পরিবর্তন, উপরে চাহিদার পরিমাণে পরিবর্তন। তাইলে ডেল পি মানে কি? ডেল পি মানে P2 - P1, অর্থাৎ এই যে এক, P2 মানে পরেরটা, 1 - 2, এই যে 1 - 2 উপরে। উপরে কি, উপরে হলো ডেল কিউ, ডেল কিউ মানে কি Q2 - Q1, তাহলে Q2 কোনটা? যে পরেরটা, 20 - 10। দেন দেখো, 1 থেকে 2 বাদ দিলে -1, এই যে -10 আসছে। -10ই আসার কথা ছিল। যে কোনো একটা নিম্নগামী রেখার ঢাল সবসময় ঋণাত্মক হয়, বা চাহিদা রেখার ঢাল সবসময় ঋণাত্মক হবে। কারণ কি, চাহিদার রেখাই যেহেতু সবসময় নিম্নগামী, সুতরাং নিম্নগামী রেখার ঢাল সব সময় ঋণাত্মক হয়। আবার এমন হইতে পারে, শোনো, তোমার সূচিও দেওয়া নাই, সমীকরণও দেওয়া নাই, জাস্ট পরীক্ষার হলে দেওয়া আছে এরকম একটা রেখা, এইরকম রেখা দিয়ে বললো এটা ঢাল নির্ণয় করো। তাইলে আমি কেমনে করব ভাই? প্রথমে আমার যেটা করতে হবে, এই যে এই আহ, তোমার রেখা থেকে একটা সূচি বানানো লাগবে। রেখা থেকে সূচি কেমনে বানায়? প্রথমে আমি কি বসাবো, দাম 1 টাকা, 1 টাকা দামের বিপরীতে চাহিদার পরিমাণ এই যাচ্ছি নিচে 20। তাহলে এরপর কি, দুই, দাম যখন 2 টাকা, চাহিদার পরিমাণ কত, এই যে দেখো লেজারটা যাচ্ছে,
গেল, 2-এর বিপরীতে এই যে 10, 2-এর বিপরীতে 10, এরকম একটা সূচি বানায় নেব। তারপর বাকিটা একই একই সিস্টেম, ঠিক আছে? তো এটা তোমরা সবাই বুঝছো কিনা আমাকে একটু কমেন্টে জানাও। ঢাল নির্ণয় তোমরা বুঝছো কিনা? আচ্ছা, মুবিন হাত তুলে আসছো, হ্যাঁ, ইমতিয়াজ মুবিন, বলো তো। আর যা বাকি যারা এটা এটা বুঝছো কিনা একটু কমেন্টে জানাও ঢালটা। ভাইয়া এগুলো কি রেকর্ডেড ক্লাস পাওয়া যাবে? আচ্ছা, আজকেরটা রেকর্ড করছি না, কিন্তু কালকে থেকে তোমাদের জন্য ইনশাল্লাহ রেকর্ড করব, ঠিক আছে? ওকে ভাই, একটু আগে যে বললেন যে পেইড বেচের কালকে ক্লাস নেবে, যারা পেইড বেচ ছাড়া তাদের কি রেকর্ডেড ক্লাসগুলো দেখতে পাবে? আচ্ছা শোনো, এইটা রেকর্ডেড বলতে এটা তো ফেসবুকে লাইভ হচ্ছে, তোমাদের গ্রুপে থেকে যাবে, তো টেনশনের কারণ নাই। এই ক্লাসটা তোমাদের এই যে ফেসবুকে তো মানে গ্রুপে লাইভ হচ্ছে, এটা শুধু কিন্তু জুমে না, মানে এই যে HSC 25 স্টার স্টুডেন্টস, এই গ্রুপে এটা লাইভ পেয়ে যাবা, ঠিক আছে? টেনশনের কারণ নাই। কালকে ক্লাসগুলো কি আমরা পেইড গ্রুপ ছাড়া স্টুডেন্টও করতে হ্যাঁ পারবো? হ্যাঁ হ্যাঁ, কালকেও সবার জন্য যাবে, সবার জন্য 10 মিনিট স্কুল, শুধু পেইড ব্যাচ না, এখন যেহেতু আমাদের পরীক্ষা চলে আসছে, তো সবার জন্য যাবে, টেনশন করো না। ওকে ভাইয়া। ভাই আমাদের তো সিভিক্স বলা হয়েছিল কিছু কিছু সাবজেক্ট ফ্রি ক্লাস করা হবে, ওইগুলো তো হচ্ছে না, কবে থেকে হবে? সিভিক্সের ব্যাপারটা না আমি বলতে পারবো না, এটা তোমরা ফারহান সাকিব ভাই আছে না, ভাইকে তোমরা ধরবা, ঠিক আছে? ভাইকে তোমরা ইনবক্সে ভালো করে ধরবা। সিভিক্স ক্লাস ওকে ভাই ভাইয়া। নাই, আর হচ্ছে ফারসিম, তোমাদের ফারসিম ভাইয়া নাই, ফারসিম ভাইয়া আর হচ্ছে তোমরা ইয়া ফারহান সাকিব ভাইয়াকে জ্বালায় শেষ করে দিবা। ভাইয়া বিকন ভাইয়া বলছিল নিবে ওইগুলা। হ্যাঁ, বিকনও নিতে পারে, বিকনও নেয়, রাইট। তোমরা তাহলে বিকনকে ইনবক্স করো, সমস্যা নাই। ওকে ওকে ভাইয়া, ধন্যবাদ আচ্ছা, এটাই। হ্যাঁ একান্ত, হ্যাঁ একান্ত বলো, এই 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 টপিকে কোনো কোশ্চেন আছে? একান্ত বলো তো। আচ্ছা, জাকির হ্যান্ড রেজ করে রাখছো, জাকির তোমার কোনো কোশ্চেন আছে? ভাইয়া যদি জি আরেকবার ভাইয়া, একটু বুঝাই এখানে দিতে পারলে কোশ্চেন ভালো হ্যাঁ, হতো। পার্ট একান্ত একটু হচ্ছে বলে দিই, দাঁড়াও যেমন দাঁড়াও দাঁড়াও, ডিফেন্স একান্ত দ্রব্য, আবার হচ্ছে, তারপরে হচ্ছে একান্ত বলো। ভাই এই টপিক একবার একটু বুঝাই দিলে ভালো হতো, আরেকবার যদি বলতেন। আচ্ছা বলতেছি, জাকির তোমার কোনো কোশ্চেন? হ্যাঁ ভাইয়া, বিষয়টা হচ্ছে আমার গিফেন দ্রব্য, তারপর হচ্ছে ভেবলেন দ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এইগুলো দ্রব্যের ক্ষেত্রে মানে চিত্রে যে রেখাগুলো আছে মানে ডান দিকে নিম্নগামী না বাম দিকে ঊর্ধ্বগামী, এই বিষয়গুলো একটু মানে ঝামেলার লাগে, এগুলো একটু যদি ক্লিয়ার করে দিতেন ভালো হতো। হ্যাঁ, দেখাই দিচ্ছি দেখাই দিচ্ছি, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই টপিকটা তোমরা আবার এর মধ্যে এক দুইজন একটু আহ, আবার একটু দেখাই দিতে বলছো, দিচ্ছি, যদিও আসলে আজকে অনেকটা টাইম চলে গেছে, আজকে আমরা 12:30টায় শেষ করে দিব, ঠিক আছে? অনেক রাত হয়ে যাচ্ছে। আগামীকালকে বাকি যে টপিকগুলো আছে কাভার করবে, এবং 19 তারিখে তোমাদের একটা ডাউট সলভিং ক্লাস আছে প্রথম পত্রের সব কিছুর উপরে। তো ডাউট সলভিং ক্লাসটা হয়ে গেলে এরপরে আমি তোমাদের 21-22 তারিখেও ক্লাস নিবো ইনশাল্লাহ। আজকে যেহেতু একটা ক্ষতি হয়েছে, আমরা 10:30 থেকে শুরু করলে এতক্ষণে অনেকখানি পড়ে ফেলতে পারতাম, সো তোমাদের ওটা আমি এটা পোষায় দিব ইনশাল্লাহ, টেনশন করো না। আচ্ছা দেখো, ঢাল আমরা কি বলতেছি, ঢালের সংজ্ঞায় বলা হচ্ছে, হ্যাঁ ঢালের সংজ্ঞায় তোমাদেরকে বলা হচ্ছে যে স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাত বা ভাগফলকে ঢাল বা চাহিদা রেখার ঢাল বলে। তো তোমরা একটু খেয়াল করো, এইখানে আমি একটা তোমাদের জন্য এই যে সমীকরণ লিখছি, এই সমীকরণে কি লিখছি, একটা চাহিদা সমীকরণ, কিউডি ইজ ইকাল টু 20 - 2p। এই সমীকরণে চলক আছে কয়টা? চলক মানে যাদের মান পরিবর্তন হইতে পারে, অর্থাৎ যে অক্ষরগুলো আছে এগুলো তোমরা সিম্পলি বোঝো চলক। কিউডি একটা চলক, পি একটা চলক। পি কে বলা হচ্ছে কি, পি কে বলা হচ্ছে স্বাধীন চলক। কেন? পি এর মান আমরা ইচ্ছা মতো পরিবর্তন করতে পারি। তুমি নর্মালি চিন্তা করো তো, বাজারে কি দাম আগে পরিবর্তন হয় নাকি আগে চাহিদার পরিমাণ পরিবর্তন হয়?
ডেফিনেটলি বাজারে আগে দাম পরিবর্তন হয়, সেইটার উপর ভিত্তি করে ক্রেতারা সিদ্ধান্ত নেয় সে কতখানি কিনবে। মানে দাম আগে চেঞ্জ হয়, তার উপর ভিত্তি করে চাহিদার পরিমাণ কমে বাড়ে। এই যে একটা বাস্তবিক ঘটনা, এখান থেকে আমি সিদ্ধান্ত নিচ্ছি দাম যেহেতু আগে পরিবর্তন হয়, অটোমেটিক্যালি পরিবর্তন হয়, দ্যাট মিনস দাম স্বাধীন চলক। এবং সমীকরণে দেখো ডান পাশে যেটা থাকবে সেটা স্বাধীন চলক। অধীন চলক কি? অধীন চলক হলো এই স্বাধীন চলকের পরিবর্তনের ফলে যার মান পরিবর্তন হয়। কেমন? পি এর মান 1 হইলে কিউডির মান একরকম, পি এর মান যদি 2 হয় তাহলে কিউডির মান আর একরকম। মানে কিউডির মান পি এর মানের উপর নির্ভর করতেছে, এই জন্য এটা অধীন চলক। তো ঢালে কি বলা হচ্ছে? মানে তোমার স্বাধীন চলকের পরিবর্তনের ফলে অর্থাৎ দামের পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তন হয় তার অনুপাত বা ভাগফল। এই যে দেখো, এই কারণে এই যে দেখো স্বাধীন চলকের পরিবর্তন দাম, দামের পরিবর্তন নিচে, চাহিদার পরিমাণের পরিবর্তন উপরে, আর তার অনুপাত বা ভাগফল মানে কিউ, ডেল কিউ ডিভাইডেড বাই ডেল। তো দেখো তোমাদের কি বলা আছে, একটা আমি চিত্রে একটা সমীকরণ দেওয়া আছে, কিউ ডি ইজ ইকাল টু 30 - 10। বললো এই সমীকরণের ঢাল নির্ণয় করো। তো সমীকরণের তো ঢাল নির্ণয় করা যায় না, ঢাল নির্ণয় করার জন্য আমার একটা সূচি লাগবে। তাইলে এই সমীকরণ থেকে একটা সূচি পেলাম, এই যে পি এর মান 1 2 বসানোর ফলে এই সূচি পেয়ে গেলাম যখন, তখন এইখান থেকে আমি ঢাল নির্ণয় করতে পারবো। ঢাল নির্ণয়ের সূত্র কি? ডেল কিউ ডিভাইডেড বাই ডেল পি। তো তাইলে ডেল পি মানে কি? পরিবর্তন। পরিবর্তন মানেই হইলে পরেরটা মাইনাস আগেরটা, এই কারণে P2 - P1। ডেল কিউ মানে কি? Q2 - Q1। তাহলে P2 মানে কি? এই যে দাম যে দ্বিতীয়টা আছে সেইটা, তাহলে 1 - 2। চাহিদার পরিমাণ Q2 - Q1, Q2 কোনটা? এই যে 20। আর Q1 কোনটা? 10। তাহলে 20 - 10, এইভাবে এই যে করে ফেলছি। পরীক্ষায় কিভাবে আসতে পারে? এই সমীকরণ দিয়েও আসতে পারে, বা সমীকরণ সূচি কিছুই নাই, শুধু এই চিত্র দিয়ে বললো এই চিত্রের ঢাল নির্ণয় করো। তাহলে কি করবে? এই চিত্র থেকে সূচিটা বানাবো কিভাবে? প্রথমে দাম 1 টাকা হলে চাহিদার পরিমাণ কত? একের জন্য এই যে 20। দাম যদি 2 হয় চাহিদার পরিমাণ কত? 10। এই সূচি হবে, সেখান থেকে আবার নির্ণয় করে ফেলবো। আচ্ছা, আবার অনেকে হ্যান্ড রেজ করছো দেখতেছি, একান্ত হ্যান্ড রেজ করছো, বলো তো কি হয়েছে? এই যে দাম কি এই দুইটাই থাকবে এখানে? দাম 2টা হইলেই হয়, দাম 5টাও থাকতে পারে, তুমি যে কোনো 2টা নিবা, পর পর যে কোনো 2টা নিতে হবে, ঠিক আছে? পরপর যে কোনো দুইটা নিলে হবে, অতিরিক্ত নেওয়ার দরকার নেই, তাই তো? না না, 2টাই লাগে। সূত্রে তো আছেই 2টা, 2টা মানের পরিবর্তন সাধারণত আচ্ছা, 2টা ঠিক। দিয়েই থাকে, ঠিক আছে? জি ভাই, ধন্যবাদ ভাই বোঝানোর জন্য। একান্ত এবার বুঝছো তো নাকি? হ্যাঁ জি ভাই, বুঝছি। ঠিক আছে, এখন তাহলে আচ্ছা, এরপরে আমরা ইয়েতে চলে যাই, ঠিক আছে? আরো অনেক বেশ কিছু টপিক আছে, পরিপূরক দ্রব্য, তারপরে তোমার হচ্ছে, আচ্ছা, পরিপূরক আর পরিবর্তক দ্রব্যের এইটা একটু বুঝাই দেই, তাহলে ঢালটা বোঝাতে তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে? ঢালটা বোঝাতে সুবিধা হবে, সো এগুলো একটু দেখাই দিই। সেটা হলো সম্পর্কিত দ্রব্য 2 প্রকার, মানে একটার সাথে আর একটার যে মানে সম্পর্কিত দ্রব্য কারা? একটার দামের সাথে আর যদি আরেকটার চাহিদার পরিমাণের পরিবর্তনের সম্পর্ক থাকে। ধরো 2টা দ্রব্য তোমার কাছে আছে, একটা হইলো ধরো আহ, চা আর কফি, ঠিক আছে? চা আর কফি। এখন একটার দামের পরিবর্তনের কারণে যদি অন্যটার চাহিদার পরিমাণে কোনো ধরনের পরিবর্তন হয়, তাইলে আমরা ধরে নেব সেই 2টা দ্রব্য সম্পর্কিত। সম্পর্কিত দ্রব্য কয় প্রকার? 2 প্রকার। একটা বলা হচ্ছে পরিবর্তক দ্রব্য আর একটা পরিপূরক দ্রব্য। পরিবর্তক দ্রব্য কোনটা? একটার পরিবর্তে যদি আরেকটা ব্যবহার করা যায়। কিন্তু এটা তো বোঝার জন্য বললাম, সংজ্ঞা এটা দিলে চলবে না। কেমন? চা, কফি, চিনি, গুড়, দেশি মুরগি, সোনালী মুরগি, দেখো প্রত্যেকটা একটার পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি আরেকটা। আর পরিপূরক দ্রব্য কি? ওই যে পড়তাম আমরা ছোটবেলায়, তোমাদের সিভিক্সে অনেক সময় দেখো পড়ছি, যে একটি মানে পরিবার এবং রাষ্ট্র একে অপরের পরিপূরক, মানে একটা ছাড়া আরেকটা চলতে পারে না, রাইট? তো পরিপূরক দ্রব্য কি? চা, চিনি, গাড়ি, জ্বালানি তেল। দেখো, যে গাড়ি যদি চলতে হয় জ্বালানি তেল লাগে, চা খাইতে গেলে চিনি লাগে, ঠিক আছে? এগুলো হলো পরিপূরক দ্রব্য।
তো পরিবর্তক দ্রব্যের কিন্তু পরীক্ষায় আসলে সংজ্ঞা এভাবে দিলে চলবে না। পরীক্ষায় সংজ্ঞা কি দিতে হবে? দুটি দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের দাম বৃদ্ধির ফলে যদি অপর দ্রব্যের চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, একটা দ্রব্যের দাম বৃদ্ধির ফলে যদি অপর দ্রব্যের চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, তাইলে তারা একে অপরের পরিবর্তক দ্রব্য। কেমন? দেখো, তোমার চিনির দাম বৃদ্ধির ফলে গুড়ের চাহিদার পরিমাণ বেড়ে গেল। গুড় আর চিনি এরা একে অপরের কি পরিবর্তক দ্রব্য। সংজ্ঞায় কি বলা হচ্ছে? দুটি দ্রব্যের একে অপরের পরিবর্তক দ্রব্য। দেখো, চিনির দাম বেড়ে গেল, এটার কারণে মানুষ কি করবে? চিনির বদল ভাইয়া আমাদের কথা বোঝা যাচ্ছে না। ভাইয়া সাউন্ড প্রবলেম। ওহো, আচ্ছা, এখন সাউন্ড শোনা যাচ্ছে? জি এখন জি। শোনা যাচ্ছে বাট এতক্ষণ না ভাইয়া, ব্ল্যাক স্ক্রিন দেখা যাচ্ছে না। বলো কি, স্ক্রিনে কি তোমরা মানে ক্লাস দেখতে পাচ্ছ না? জি জি দেখা যাচ্ছে ভাইয়া। ওকে। হ্যাঁ আচ্ছা এখন আমি দেখা তোমাদের যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আমি তোমাদের যেটা বলছি সেটা হলো, আজকে যেটা জটিলতা হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করি। হ্যাঁ, নিজের যেটা ডিফিকাল্টিস বা উইকনেস এটা শেয়ার মানে সবসময় এটা কনফেস করে নেওয়া উচিত। সেটা হলো, নর্মালি আমি তো ক্লাস নিতাম হচ্ছে 10 মিনিট স্কুলের স্টুডিওতে গিয়ে। আর এর আগে তোমাদের যে ক্লাসগুলো নিছি সেটা হচ্ছে সরাসরি জুমে বা মিটে, কিন্তু সেটা আবার তোমাদের ফেসবুকে স্ট্রিম হয়নি। তো আজকে ফার্স্ট টাইম যেটা হচ্ছে তোমাদের সাইমultaneously জুমে আমি গেছি, আবার জুম থেকে ফেসবুকে স্ট্রিম করা হয়েছে। তো এইটার পাসওয়ার্ড জনিত জটিলতায় তোমাদের 10:30টার ক্লাসটা শুরু করছি 11টা 15-তে এসে, যার কারণে ওখানে প্রায় 45 মিনিট নষ্ট হয়ে গেছে। আবার মানে এই স্ট্রিম ইয়ার্ডের সাথে আমার একটু ইউজ টু হইতে আমার একটু আসলে টাইম লাগছে, যেটা আমার ক্লাস কোয়ালিটিতে একটু হ্যাম্পার হয়েছে। আজকে অলমোস্ট 12:30 বেজে গেছে। তোমরা যদি বলো
আজকে অনেক রাত হয়ে গেছে, আগামীকালকে 10:30টায় যেহেতু আবার ক্লাস নিব, কালকে 10:30টায় তোমাদের প্রথম স্থিতিস্থাপকতা দিয়ে শুরু করব। দেন তোমাদের ডিমান্ড যেটা থাকে, যদি তৃতীয় চতুর্থ অধ্যায় লাগে সেটা পড়াবো অথবা নবম অধ্যায় পড়াবো। আমার মনে হয় আজকে আমরা ক্লাসটা এখানে শেষ করতে পারি। তোমরা কি বলো, বলো তো? আমরা আগামীকালকে ক্লাসটা আবার মানে এখন যেখানে শেষ করব এখান থেকে ইনশাল্লাহ স্টার্ট করব। আজকে অনেক রাত হয়ে গেছে। কালকে আমরা প্রথমে স্থিতিস্থাপকতা দিয়ে শুরু করব, দেন অন্যান্য টপিকগুলো কাভার করব। ওকে ভাইয়া। কালকে আমরা একটা ফুল 2 ঘন্টার ক্লাস করব, ঠিক আছে? আজকে আর আমরা কন্টিনিউ না করি, আজকে অনেক রাত হয়ে গেছে। আর আমি খুবই সরি, যেহেতু মানে স্ট্রিম ইয়ার্ডে বা মানে এই যে তোমাদের ইয়ার মাধ্যমে, জুমের মাধ্যমে স্ট্রিমিং এ আমি আসলে ইউজ টু ছিলাম না, আজকেই ফার্স্ট। সো আমার মানে ক্লাসটা নিতে একটু অসুবিধাই হয়েছে, যেটা ক্লাস কোয়ালিটি, দেন অন্যান্য ক্লাসের স্পিড, আমি স্লো যাচ্ছিলাম, এগুলোতে একটু ঝামেলা। হোপফুলি কালকে এটা রিকভার হয়ে যাবে। তো আজকে আমার মনে হয় আমরা শেষ করব। কালকে তোমাদের সাথে 10:30টায় দেখা হবে ইনশাল্লাহ। তোমরা ক্লাসটা মিস করো না, হোপফুলি কালকে খুবই ভালো ক্লাস হবে। আর তোমাদের যদি এর মধ্যে কোনো জিজ্ঞাসা থেকে থাকে, কোনো কমন তোমাদের যদি জানতে চাওয়া থাকে, সেইটা তোমরা জিজ্ঞেস করতে পারো, ঠিক আছে? তোমরা এর মধ্যে আনমিউট করে তোমরা কোশ্চেন করতে পারো, কেউ যদি কিছু জানতে চাও। ভাইয়া সেকেন্ড চ্যাপ্টারের জন্য হচ্ছে কোর্সের যে